ফলের মধ্যে আমকে আমরা রাজা বলে মনে করি। এই ধরনের একটা ভালো সুমিষ্ট ফল আমরা যারা ছাদ বাগান করি তারা কিন্তু অনেকেই ইতিমধ্যে শুরু করে দিয়েছি, যে বাগানে আমের ফলন যাতে বৃদ্ধি হয়, আমের ফলন ফলে সেই চেষ্টা। এখন আর যারা বাগান করেন এবং ফল করেন, ফল করতে ভালোবাসেন, তারা কিন্তু কেউ আর বাদ নেই আম গাছ লাগানো থেকে। আমার কাছে দুটো আম গাছ আছে, একটা হচ্ছে কাটিমন আর একটা হচ্ছে দক্ষিণ ভারতের টমি অ্যাটকিন। এই টমি অ্যাটকিন গাছটা কিন্তু খুব মানে ফলটা খুব মিষ্টি হয় এই গাছের আমটা, আর খুব রসালো হয়। কিন্তু এর একটা গুণ আছে, এই আমটা খেলে কোনোভাবেই সুগার হয় না। কাজেই যারা সুগারের জন্য আম খেতে ভয় পান তারা কিন্তু এই আমটা খেতে পারেন। তবে এটা একদম নতুন ভ্যারাইটির আম। আম গাছের এই গাছটা হচ্ছে বছরখানেক হবে, আমি এনেছি নার্সারি থেকে, বেশ বড় মাপের একটা আম গাছ। আর এটার দুটো গাছ একসঙ্গেই আমি এনেছি, কিন্তু এই গাছটায় মুকুল চলে এসেছিলো। আমি এটা ভালো করে কেটে দিয়েছি মাথাটা, কারণ এই গাছটা বড় হয় এবং এই যে মাথাটা কাটা, এই মুকুলটা কেটে দিলাম কারণ চাইছিলাম গাছটা আরেকটু ভালোভাবে হোক। এবছর ফলের দরকার নেই, সামনের বছর ফল হলেই হবে। আর এই গাছটায় দুটো ডাল আছে, এই দুটো ডালের মধ্যে একটা ডাল আমি কেটে দিয়েছিলাম। এই ডালটা দেখুন, এর পাশ থেকে কিন্তু আবার নতুন ডাল বেরোচ্ছে। এটা আমি কেটে দিয়েছিলাম, এটা মুকুল এসেছিল। আর এই একটা আছে, এটাকে আমি রেখে দিয়েছি, দেখি এর কি হয় শেষ পর্যন্ত। মুকুলগুলো মানে আমের গুটিও কয়েকটা সেট করে গেছে, থাকে কি থাকে না। আসলে আম গাছে, যাদের আম গাছ আছে তারা জানেন, আম গাছে প্রচুর মুকুল আসে, মুকুল থেকে প্রচুর এক একটা ডালে কিন্তু প্রচুর গুটি ধরে, কিন্তু সব গুটি থাকে না, তার প্রাকৃতিক কারণেই নিজেরা ঝরে যায়। আসলে একটা আমের যে ডাল দেখছেন, এই ডালে জোর 5টা থেকে 6টা আম থাকতে পারে, কিন্তু তার বেশি আর আম থাকে না, আর বাদ বাকি সব ঝরে যায়। এতগুলো দেখা যাচ্ছে ছোট ছোট গুটি মতো, সেগুলো কিন্তু কোনোটাই প্রায় থাকবে না, ঝরে যাবে। এক একটা গাছে, এরকম ছোট গাছে ম্যাক্সিমাম 2-3টে আম হতে পারে, বা তার থেকে বড় হলে প্রথম বছর 5-6টা হতে পারে, তার বেশি হয় না। তো এই যে আমের মুকুল বা গুটি ঝরে যাওয়া, এটা বেশিরভাগই হয় প্রাকৃতিক কারণে। প্রাকৃতিক কারণে মানে ধরুন জলবায়ুর পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, হঠাৎ করে কুয়াশা বা শিলাবৃষ্টি, এইসব প্রাকৃতিক কারণে কিন্তু গুটি ঝরে যেতে পারে। এছাড়া আরও কিছু কারণ আছে এই গাছের গুটি ঝরে যাওয়ার, সেগুলো আমি এখন আস্তে আস্তে বলছি। নমস্কার, আমি সোনালি, গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং গাছপালা নিয়ে ভালো আছেন। আমি এখন এই দুটো গাছের মধ্যে একটা গাছ আমি টবে প্রতিস্থাপন করে দেখাবো। আর যেহেতু আমার হয়ে গেছে, তাও মাসখানেক এই আম গাছগুলো এনেছি, কিন্তু প্রতিস্থাপন করা হয়নি। তবে বন্ধুদের একটা কথা বলবো, দুটো বিষয়ে একটু সতর্ক থাকতে হবে। এক হচ্ছে, খুব গরম পড়ে গেলে কোনো গাছেরই রিপোর্ট করা যায় না। দ্বিতীয়ত হচ্ছে, মাটির টবে কিন্তু আমাদের আম গাছকে সবসময় প্রতিস্থাপন করতে হবে। টব নির্বাচনটা কিন্তু সবথেকে জরুরি বিষয়। এই টব যদি আমরা ঠিকমতো নির্বাচন করতে পারি, আর মাটির প্রস্তুতি, এই দুটো বিষয় কিন্তু আমাদের মনে রাখলেই আম গাছ আমরাও কিন্তু আমাদের ছাদ বাগানে ভালোভাবে করতে পারবো। আমার কাছে এই যে গাছটা দেখছেন, এটা মোটামুটি 3-3.5 ফুটের হবে। তো এর জন্যে আমি যে মাটির টবটা নির্বাচন করেছি, সেটা একটা মানে হাইটে 6 ইঞ্চি মতো হবে, আর এর ব্যাস হবে 10 ইঞ্চি মতো। মোটামুটি 6-7 ইঞ্চি মতো টব এই গাছের জন্য যথেষ্ট। আমরা অনেক সময় আমাদের সময় বাঁচানোর জন্য বা একটু পরিশ্রম কম করার জন্য কি করি, এই ধরনের বড় গাছকে, এই যে মানে নার্সারি থেকে এনে এই হাইটের গাছকে আমরা কি করি, বড় মানে টবে বা ড্রামে টামে বসিয়ে দিই, কিন্তু সেটা একদমই করা উচিত নয়। গাছ যেরকম বয়স, যেরকম হাইট, সেই অনুযায়ী কিন্তু টব নির্বাচন করতে হবে। এখন চলুন
এর জন্যে মাটি প্রস্তুত কিভাবে করব সেটা দেখে নিই। আম গাছের জন্যে মোটামুটি এরকম একটু ঝুরঝুরে মাটি নিয়ে নিলাম, আর তাতে মেশাচ্ছি কিছুটা ট্রাইকোডার্মা ভিরিডি, হাফ চামচ মতো ট্রাইকোডার্মা ভিরিডি। আর এতে দেব ভার্মি কম্পোস্ট। আম গাছের জন্য কিন্তু একদম যখন আম গাছ প্রতিস্থাপন করা হবে তখন একদম বেশি কিছু খাবার দেওয়ার প্রয়োজন হয় না। আমি এতে নিলাম 70% মতো মাটি আর 30% মতো ভার্মি কম্পোস্ট। এটাকে ভালো করে মিক্সড করব। মিক্সড করে এটার উপর জল ছিটিয়ে ভালো করে ঢাকা দিয়ে রেখে দেবো। মোটামুটি সপ্তাহখানেক রাখবো আমি। এতে আর অন্যান্য কোনো দিলাম না, মানে জৈব সার বা কোনো রাসায়নিক সার দিলাম না, সেই জন্য মোটামুটি সপ্তাহখানেক রাখলে এটা হয়ে যায়। আর আমি যে মাটিটা নিয়েছি একদম নতুন মাটি, গার্ডেন সয়েল যেটা আর কি, মানে বেলে দোআঁশ মাটি। এই নতুন মাটিতেই এর জন্য আর কিছু খাবারের দরকার হবে না, আপাতত এতেই চলবে। এই মাটিটা প্রস্তুত করে রেখেছিলাম অন্তত 8-9 দিন মতো হয়েছে। আর এর সাথে এখন আমি একটুখানি সামান্য 1 মুঠো মতো কোকোপিট মিশিয়ে দিলাম, কারণ প্রচণ্ড গরম পড়েছে, একটুখানি জলটা ধরে রাখাও ময়েশ্চারটা একটু দরকার, সেই জন্যে। তবে দেখতে হবে খুব বেশি পরিমাণ জল দিয়ে দিলে সেটা কিন্তু গাছের পক্ষে ক্ষতিকর, সে বিষয়ে আমি আসছি। এখন আমি এই মাটিটা ভরে নেব। আম গাছ করা কিন্তু খুবই সহজ, একদম কঠিন ব্যাপার নয়, কিন্তু যে কয়েকটা বিষয় আমাদের মনে রাখতে হবে। এদের রোগ পোকা যেগুলো হয় আর কি, সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করলে তাহলে কিন্তু আমরা ছাদ বাগানে খুব ভালো করে আম গাছ করতে পারি, এবং ভালো আম ফলিও আমরা কিন্তু বাজার থেকে না খেয়ে নিজের বাগান থেকে আম তুলে কিন্তু আমরা খেতে পারি। এবার এটা গ্রো ব্যাগে আছে, এটাকে আমি কেটে বসিয়ে দেব। আমি গ্রো ব্যাগ থেকে এটা কেটে বসিয়ে দিয়েছি, কিন্তু দেখুন একদম মাটি ছাড়াইনি বা কোনো শিকড় কাটিং করিনি। তার কারণ এখন এপ্রিল মাস পড়ে গেছে, বেশ গরম, এখন কোনোভাবেই শিকড়ে আঘাত দেওয়া যাবে না, সেই জন্য এইভাবে কেটে আমি এটাকে বসিয়ে দিয়েছি। আর এখানে যে গ্রাফটিং এরিয়া, এখানটাই ঠিক জায়গাতেই এটা মাটি দেয়া আছে, এর ওপর থেকে কিন্তু এইভাবেই গাছটাকে বসাতে হবে। এই গাছটা দেখাচ্ছি, এই গাছের যে এখানে গ্রাফটিং করা হয়েছে, এই যে কলম করা হয়েছে, জোর কলম, এইটা এই এতদূর পর্যন্ত এইখান থেকে বসাতে হবে, এর ওপর থেকে বসালে কিন্তু চলবে না। এইভাবে এখান থেকে মাটিটা এতদূর পর্যন্ত দিয়ে বসাতে হবে। এবার বাকি মাটি দিয়ে এটা আমি ভরে দিচ্ছি। আম গাছ খুব বৃদ্ধিটাও খুব স্লো হয়, সেই জন্যে আম গাছের পাতা খুব দেরিতে গজায়। আমি যে আমের ডালটা কেটে দিয়েছিলাম দেখালাম, মানে মুকুল এসেছিল ওই ডালটা, ওখান থেকে সরু মতো ডাল বেরোতে অন্তত 15 দিন সময় লেগেছে। খুব দেরিতে গাছ বৃদ্ধি হয়, বিশেষ করে টবের গাছ। পুরো মাটি দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি, আর এগুলো একটু ভালো করে চেপে চেপে দিতে হবে। আমি এই জায়গাটা একটুখানি ঢাল রাখলাম, এই জায়গাটা উঁচু আছে, এটা নিচু, তার কারণ হচ্ছে জল যখন দেব তখন যাতে এই গোড়ায় না বসে যায়, জলটা এইদিকে চলে আসে। এইভাবে যে কোনো গাছ একটু জল দিলে, ঢাল করে রাখলে, তাহলে কিন্তু শিকড় পচার সম্ভাবনাটা কম থাকে। আর এই যে এখন খেতে দিলাম, এখন পুরো গরমকালটা আর এই গাছে কোনো খাবার দেব না। এরপর যখন গরম শেষ হবে, বর্ষার আগে
বা 2-1 দিন বৃষ্টি হয়েছে, বর্ষাতেও খাবার দেওয়া যায় না, বর্ষার আগে বা বর্ষার পরে। এতে দিতে হবে হাড় গুঁড়ো, শিংকুচি আর পটাশ জাতীয় জৈব দিতে চাইলে আপনারা কলার খোসা গুঁড়ো করে দিতে পারেন, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার। তবে ভার্মি কম্পোস্টের থেকে গোবর সারটাই আম গাছ বেশি পছন্দ করে। এই কটা জিনিস দিতে হবে। আর এতে তো ট্রাইকোডার্মা ভিরিডি দেয়াই আছে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। এই যে বললাম ভার্মি কম্পোস্ট, এতে আছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, আর হাড়ের গুঁড়োতে আছে নাইট্রোজেন, আর ফসফেটের উৎস হচ্ছে হাড়ের গুঁড়ো, তার সাথে আছে ক্যালসিয়াম, আর পাকা কলার খোসায় আছে পটাশিয়াম। পাকা কলার খোসায় যদি না থাকে তাহলে আপনারা একটু মিউরেট অফ পটাশ দিতে পারেন। তবে এগুলো কিন্তু এখনকার কথা বলছি না, বর্ষার আগে একবার এই খাবারটা দিয়ে দিতে পারেন। কিংবা বর্ষার জলে গাছের যথেষ্ট পুষ্টি হয়, বর্ষার পরে দিলেও চলে, আর কোনো কিছু দেওয়ার দরকার নেই। আর শুধু ফোলিয়ার স্প্রে করতে পারেন যে কোনো এনপিকে, বা সেটাও না করলেও চলে যাবে, কারণ এই গাছটায় তো আমার এখন ফল আসছে না, সেই জন্য এই গাছে এই সময় এতটা খাবার দেওয়ারও দরকার নেই। তবে যেই গাছে গুটি সেট করে গেছে সেই গাছটা একটু বেশি কেয়ারের দরকার আছে, যাতে গুটিগুলো না পড়ে যায়। সেই জন্যে এই যে গাছটা আছে এই অবস্থায় গুটি ধরেছে, এই সময় একটু বোরন স্প্রে করে দিতে হবে। একটু বলতে 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম মতো বোরন দিতে হবে। বোরনের সাথে একটু জিঙ্ক, সেইটা আপনারা দিতে পারেন এর সাথে স্প্রে করে। আর মাইক্রোনিউট্রিয়েন্ট তো দিতেই হবে প্রত্যেক মাসে একবার করে, প্রত্যেকটা গাছে, শুধু আম গাছ নয়। এটা কিন্তু গাছের জন্য, গাছের পুষ্টির জন্য খুবই জরুরি। এই হলো এর খাবার দাবারের বিষয়। আর আপনারা মাঝে মধ্যে গরমের সময় অন্যান্য খাবার যেহেতু দেয়া যায় না, সেহেতু সবজি পচা জলটা আপনারা দিতে পারেন মাটিতে। আম গাছ অনেকেই করতে চান না ভয়ে, যে আম গাছ করাটা শক্ত, আম গাছে আম এসে, আমের মুকুল এসে সবসময় ঝরে যায়, বা আম গাছের পাতা কুকড়ে যায়, আর পাতা অনেক সময় পাতার এই জায়গাটা দেখাচ্ছি, এরকম পাতা পুড়ে যায়। এই যে পাতা পোড়া, এই রোগগুলো আম গাছের হয়। তো কি কারণে এই আম গাছে এত রোগ হয়? এই আম গাছে কয়েকটা পোকামাকড় হয়, যেটা হচ্ছে এক নম্বর হচ্ছে শোষক পোকার আক্রমণ হয়। শোষক পোকার আক্রমণ হলে আমরা কি করব? তখন আমরা সাইপারমেথ্রিন জাতীয় কীটনাশক, কোনো কীটনাশক আমরা 15 দিন অন্তর 1 লিটার জলে 1 গ্রাম মতো আমরা দিয়ে সেটাকে ভালো করে স্প্রে করে দেব। আর যদি খুব বেশি হয় তাহলে সেক্ষেত্রে কপারযুক্ত যে কোনো ফাঙ্গিসাইড আর কি আমাদের এটা স্প্রে করতে হবে। মানে এটা তো করব সাইপারমেথ্রিন, এছাড়া কপারযুক্ত যে কোনো ফাঙ্গিসাইড আমরা স্প্রে করব তারপরে 1 সপ্তাহ কি 15 দিন পরে। এছাড়া আম গাছে অ্যানথ্রাকনোজ জাতীয় মানে অসুখ হয়, সেই রকম অসুখ হলেও আমরা কিন্তু কপারযুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করতে পারি। এছাড়া এই গাছে এমনি সময় আমরা 10 থেকে 12 দিন অন্তর সিস্টেমেটিক ফাঙ্গিসাইড দিতে পারি। এটা মুকুল আসার আগে দিতে হবে, এবং গুটি যখন বেশ বড় হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, এর থেকে আরেকটু বড় হয়ে যাবে, সেই সময় দেয়া যেতে পারে। এই রকম অবস্থায় গাছে কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড দেওয়া উচিত নয়। তার কারণ হচ্ছে এই যে মুকুলগুলো এসছে আম গাছের, এর থেকে এই যে মুকুল থেকে আমরা যে বেশি পরিমাণ আম যদি পেতে চাই, তাহলে এর যে পরাগায়ন হয়, যে বিভিন্ন পতঙ্গরা এসে এর ওপর বসে, সেটা আর হবে না। কারণ কোনো বিষ দিলে তারা এই জিনিসটা, যেহেতু ডালটা বিষাক্ত হয়ে যাবে, সেই জন্য তারা আর এতে বসবে না, তার ফলে পরাগায়নটা কিন্তু হবে না। সেই জন্যে খেয়াল রাখতে হবে এই সময়টা একদমই কোনো ফাঙ্গিসাইড, পেস্টিসাইড কিছু দেওয়া যাবে না। শুধুমাত্র মুকুল যখন আসবে সেই সময় আমরা কি করব, দুবেলা এই গাছে ভালো করে শুধু প্লেন নর্মাল জল দিয়ে আমরা স্প্রে করব। তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই মুকুলগুলো থেকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এই ঠান্ডা জলটাই কিন্তু এক্ষেত্রে বিশেষ কাজ করে।
এইরকমভাবে ফাঙ্গিসাইড, পেস্টিসাইড সময় মতো যদি দেয়া যায় তাহলে কিন্তু আম গাছ এরকম সবুজ সতেজ থাকবে এবং এর থেকে কিন্তু আমরা ফল পেয়ে যাব খুব ভালো মতো। তবে এই গাছটা যেমন একটা মাত্র ডাল আছে, একটা মাত্র ডালে কতটা আর আম হতে পারে, সেই জন্যে আমি এর মাথাটা ডগাটা কেটে দিয়েছি যাতে এখান থেকে আরও ডাল বেরোয়, পরের বছর আম গাছটা ভালো ঝাঁকড়া হয় এবং এর থেকে আমরা অনেক মুকুল পাই এবং তার থেকে গুটি সেট করতে পারি। অনেক সময় কি হয়, আম গাছে ফলটা তো হলো, গুটি সেট করে গেল, আম হলো, আম হওয়ার পরেও কিন্তু একটা টেনশন থাকে যে দেখা যায় আম অনেক সময় ফেটে যাচ্ছে বা ধসে যাচ্ছে। সেটা হলে বুঝতে হবে যে আম গাছে একটু মানে পুষ্টির অভাব হয়েছে, সেই জন্য আমরা এই সময় এই গাছে বোরন স্প্রে করব। মানে নিয়মিতভাবে কিন্তু বোরনটা 15 দিন অন্তর কি 20 দিন অন্তর স্প্রে করতে হবে, মুকুল আসা থেকে আম বড় হয়ে যাওয়া পর্যন্ত। এই বোরনের সাথে জিঙ্ক, এই দুটো জিনিস কিন্তু ঘাটতি হয়ে গেলেই আম বড় হয়ে গেলেও সেই আমটা ফেটে পড়ে যেতে পারে, কালো হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তো আমাদের কিন্তু এই সময়টা আম গাছের একটু বিশেষ কেয়ার নিতে হবে ভালো মতো। এবার কি করব, এই গাছটাকে একদম অন্তত 7 দিন মতো সেমিসেট জায়গায় রাখবো, যেখানে আলো আসে এবং হাওয়া লাগে ভালো মতো, কিন্তু ডাইরেক্ট রোদটা না লাগে, কারণ এখন গরম পড়ে গেছে, এই সময় করলাম, সেই জন্যে এই খেয়ালটা কিন্তু আমাদের রাখতে হবে। সব আম গাছে কিন্তু একই সময় মুকুল আসে না, আমের ভ্যারাইটির ওপর নির্ভর করে কোন সময় আসবে। কোনোটা আসে একদম জানুয়ারির শেষ দিক থেকে, আবার কোনোটা জানুয়ারির প্রথম দিকেও চলে আসে, আবার এখনও পর্যন্ত যে কিছু গাছে মুকুল আসেনি সেই গাছে মুকুল আসতে পারে। সুতরাং আম গাছের ভ্যারাইটির ওপর নির্ভর করে। এবার বলি, আপনারা আম গাছ কিনতে যাবেন কিন্তু ভাবছেন যে আমরা তো জানি না কিভাবে কি গাছ কিনবো, কোন ভ্যারাইটির গাছ কিনলে সেই গাছটা আমাদের ভালো আম দেবে এবং ভালো আমরা টবে করতে পারবো। সেই জন্য আমের অনেক প্রজাতি আছে, যেমন ধরুন আমেরিকান রেড পালমার, ব্যানানা ম্যাঙ্গো, অস্টিন, আম্রপালি, মিয়াজাকি, কাটিমন, থাই 12 মাসি আম, এরকম প্রচুর নাম আছে। আর এই যে ভ্যারাইটি যেটা আমি কিনেছি টমি অ্যাটকিন, এই গাছটাও আপনারা কিনতে পারেন। তো এইরকম একটা গাছ এনে আপাতত যারা এখনও ভাবছেন যে করব কিনা, তারা একটা গাছ এনে প্রথমে বসিয়ে দেখতে পারেন। তারপর ঠিকমতো পরিচর্যা শিখে গেলে নিজের হাতে করে নিজে কিভাবে করছেন, কিভাবে আপনার হাতে গাছ হচ্ছে, সেইভাবে দেখে আপনারা ভরসা করে তারপরে আরও 2-1টা প্রজাতির আম গাছ নিয়ে আসতে পারেন। তাহলে বন্ধুরা, আজকে আমি এখানেই আমার এই আজকের আম গাছের এপিসোডটা আমি শেষ করছি। যারা গাছপ্রেমী বন্ধু আছে আপনাদের, তাদের কাছে এই ধরনের ভিডিও বেশি বেশি করে শেয়ার করুন এবং নতুন বন্ধু যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আমাদের প্রচুর গাছ করতে হবে, সবাই মিলে একসাথে করতে হবে, নাহলে পৃথিবীর যে অবস্থা, আমরা কিন্তু কিছুটা হলেও আমরা আমাদের পৃথিবীকে রোগমুক্ত করতে পারি। চলুন তাহলে আজকে এ পর্যন্তই, নমস্কার।